আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তো আমাকে আর পরিচয় দেওয়ার কিছু নাই। অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করতেছো, পাশাপাশি অফলাইনে আমার কাছে অনেকেই পড়ো। সো আমার কি পরিচয় দেওয়া লাগবে? তারপর দিই। আমার নাম ডক্টর রাজু আহমেদ, আরএমসি থেকে পাশ করেছি। দীর্ঘ 8 থেকে 9 বছর রাজশাহীতে অফলাইনে বায়োলজি পড়াচ্ছি। তো ইউটিউবে আমাদের কোর্স চ্যাপ্টারের উপরে একটা প্লেলিস্ট আমরা বলেছিলাম যে দিব। তো অলরেডি মনে 3টা লেকচার আপলোড হয়েছে। আজকে 4 নম্বর যে লেকচারটা সেটা আমরা আপলোড করব। তো সেক্ষেত্রে যে কয়টা টপিক পড়ানো হয়েছে আগে, যদি ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমার এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। আমাদের উদ্ভিদবিদ্যার প্রথম যে চ্যাপ্টারটা আছে তার নাম হচ্ছে কোষ এবং তার গঠন। তো কোষ এবং কোষের যে গঠন চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেখানে আমরা মোটামুটি বেশ কিছু টপিকের উপরে আলোচনা করেছি। তার মধ্যে যেমন একটা হচ্ছে কোষের আবিষ্কার, প্রকারভেদ, তারপরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোটোপ্লাজম, এগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। আজকের টপিকটা নিশ্চয়ই তোমরা খেয়াল করছো, আজকের টপিকের নাম হচ্ছে সেল ওয়াল বা হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর সম্পর্কে তোমাদের 9-10-এ অল্প একটু ধারণা ছিল হয়তো, বাট ইন্টারমিডিয়েটে এটার কিন্তু ডিটেল একটা আলোচনা আছে। তো আসো বেশি কথা না বাড়ি আমরা ক্লাসটা শুরু করি, চলো। সেল ওয়াল, যার বাংলা হচ্ছে কোষ প্রাচীর। আমার প্রথম কথা হচ্ছে সেল ওয়াল এটা কি প্রাণী কোষে থাকে না উদ্ভিদ কোষে থাকে? এটা তোমরা কমেন্টে উত্তর দিও। তো আমরা সেল ওয়াল সম্পর্কে আগে একটা বেসিক জিনিস আমরা একটু শিখে নিই। দেখো সেল ওয়ালকে কি বলা হয় জানো? সেল ওয়ালটা হচ্ছে, এটাকে বলা হয় যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অনন্য, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। মানে বুঝো, অনন্য মানে কি? ইউনিক ক্যারেক্টার, অর্থাৎ যেটা প্রাণী কোষে নাই, অর্থাৎ দ্যাট মিনস শুধু উদ্ভিদ কোষে এটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেল ওয়াল কিন্তু জড় প্রকৃতির। হ্যাঁ, তোমরা মনে রাখবা সেল ওয়াল হচ্ছে, এটা হচ্ছে জড় প্রকৃতির, এটা কিন্তু সজীব উপাদানের মধ্যে পড়ে না। এটা আমরা এর আগেও পড়েছি, আমরা জানি। তারপরে বলবা যে সেল ওয়াল অনুপস্থিত কোথায়, এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা এমসিকিউতে আসতে পারে। সেল ওয়াল অনুপস্থিত কোন কোন জায়গাতে? 3টা জায়গাতে সেল ওয়াল থাকে না, এটা তোমরা ভালো করে মনে রাখবা। তিনটা জায়গাতে কোনো সেল ওয়াল থাকে না। কোন কোন 3টা জায়গা? একটা সবাই জানো অলরেডি, একটা হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষে কখনো সেল ওয়াল পাবা না। আর একটা হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণুতে কোনো সেল ওয়াল থাকে না। আরেকটা হচ্ছে জনন কোষ। ঠিক আছে, এই 3টা জায়গাতে কোনো সেল ওয়াল থাকে না। তোমরা শুধু প্রাণী কোষের কথা হয়তো আগে থেকে জানতা, কিন্তু পরাগরেণু এবং জনন কোষ এই 2টা জায়গাতে কোনো সেল ওয়াল থাকে না। ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য, যেটা এমসিকিউতে আসতে পারে। এরপরে তোমরা ব্যাকটেরিয়ার নাম শুনছো? ব্যাকটেরিয়ার নাম তো শুনেছো সবাই। তারপরে হচ্ছে ছত্রাকের নাম শুনেছো? ব্যাকটেরিয়া, ছত্রাক, তাই না? ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরও কিন্তু সেল ওয়াল থাকে। অনেকেই মনে করে যে এরা মনে হয় নিম্ন শ্রেণীর জীব, সো এদের মনে হয় সেল ওয়াল নাই। না, কথা কিন্তু সত্য না, এদের সেল ওয়াল থাকে। মনে রাখবা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সেল ওয়াল কাইটিন দিয়ে তৈরি, এটা তোমরা 9-10-এ পড়ছো। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর অনুজীব চ্যাপ্টারে তোমরা পড়বা পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি। সো ব্যাকটেরিয়া এবং ছত্রাক এখানে কিন্তু সেল ওয়াল থাকে। তাহলে থাকে না কোথায় সেটা কিন্তু আমরা এখানে বলেই দিলাম। ওকে, তো আমাদের সেল ওয়াল নিয়ে আজকে যে ডিসকাশনটা হবে একদম কম্প্যাক্ট লেভেলের, মানে তুমি 0 to Pro লেভেল পর্যন্ত চলে যাবা, তোমার অ্যাডমিশন পর্যন্ত কিন্তু এটা কাভার হবে। এখন আমি যদি বলি যে এই সেল ওয়াল সম্পর্কে আমরা যদি বলি, তাহলে সেল ওয়ালের আমাকে শুরু করতে হবে কি দিয়ে? বলো, ভৌত গঠন। সেল ওয়ালের আমরা যেটা এখন ডিসকাশন করতে চলেছি তার নাম হচ্ছে ভৌত গঠন। সেল ওয়ালের ভৌত গঠন। তো ভৌত গঠন মানেই ছবি। আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি যে ভৌত গঠন মানেই সেখানে কি থাকবে? ছবি থাকবে। তো সেল ওয়ালের ছবিটা আই থিঙ্ক তোমরা যারা 26 ব্যাচের ক্লাসটা করতেছো বা যারা 25 ব্যাচের ক্লাসটা করতেছো, তারা কিন্তু এগুলার ছবি তোমরা বইতে দেখবা আছে। কিন্তু যারা এবার 27 ব্যাচের ক্লাসটা করতেছো, মানে নিউ ফার্স্ট ইয়ার, উত্তেজিত 27 ব্যাচ তোমাদেরকে বলা হচ্ছে, সো যারা 27 ব্যাচের আছো তারা কিন্তু এটা একদমই নতুন। তাহলে সেল ওয়ালের যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার সেটাই আমরা কিন্তু এখন ছবি আঁকতেছি। এই যে মাঝখানে যে জিনিসটা আমরা আঁকলাম, এটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে মধ্য পর্দা। আচ্ছা, মধ্য মানে কি? মাঝখানে। তাহলে যে পর্দাটা মাঝখানে থাকে সেটাই হচ্ছে মধ্য পর্দা।
এখন এই মধ্যপর্দার ঠিক দুই পাশে, অর্থাৎ মধ্যপর্দার আমরা যদি দেখি যে দুই পাশে, মধ্যপর্দার দুই পাশে এরকম একটা পর্দা থাকে, এরকম একটা অংশ থাকে, এরকম একটা অংশ থাকে। এটা এই পর্যন্ত আমরা দেখাইলাম, এটা সেম এই পাশ দিয়ে গিয়ে এই পর্যন্ত দেখাইলাম। এই যে লাল অংশটা, এটাকে বলে প্রাথমিক প্রাচীর, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের দুই পাশে, প্রাথমিক প্রাচীরের দুই পাশে 3 লেয়ার, অর্থাৎ 3টা স্তর বিশিষ্ট একটা স্তর দেখা যায়, যেটা আমি দেখো বেগুনি কালার ইউজ করে আঁকলাম। এইটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে এ পাশেও আমরা এই পর্যন্ত আঁকবো, এ পাশেও আমরা আঁকবো, এই পাশেও আঁকবো। মোট 3টা, এই যে বেগুনি কালারের যে 3টা লেয়ার বা 3টা স্তর তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, এই পাশটাতেও আমরা আঁকবো, এটা হলো প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের ঠিক উপরে 3 লেয়ারে সাজানো থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে কিন্তু আমাদের সেল ওয়ালের ছবি আঁকানো শেষ। দেখো, তোমরা ছবি আঁকতে অনেকেই ভয় পাও, কিন্তু ছবি আঁকানো খুব ইজি ওয়েতে ছবি আঁকতে হবে। পরীক্ষার হলে ছবি যে একেবারে খুবই সুন্দর হতে হবে তা না, মানে ছবিটা মিডিয়াম লেভেলের হলেই হবে, কিন্তু ছবি তোমাকে বায়োলজিতে দিতেই হবে এবং ভালো করে লেভেলিং করে আসতে হবে। তাহলে মাঝখানেটা হচ্ছে মধ্যপর্দা। তাহলে এই মধ্যপর্দা, এই যে মাঝখানে তোমরা যেটা দেখতেছো, এই যে মাঝখানে যেটা আমি আঁকলাম এখন, এটাকে আমরা বলতেছি হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দাটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে একটু পরে কথা বলি। আর মধ্যপর্দার দুই পাশে এই যে লাল অংশটা দেখতেছো, লাল কালি দিয়ে ঘেরা, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাথমিক প্রাচীর। ওকে, তাহলে মধ্যপর্দার দুই পাশে গঠিত হয় কে? প্রাথমিক প্রাচীর। তারপর প্রাথমিক প্রাচীরের দুই পাশে এই যে 3 লেয়ারে দেখছো, কয় লেয়ারে? 3 লেয়ারে, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রাচীর। তাহলে তোমাকে কেউ যদি বলে যে কোষ প্রাচীরের কয়টা স্তর, তুমি বলবা হচ্ছে 3টা স্তর। কেটে যাচ্ছে? ওকে, তাহলে আমরা একটু এপাশে মনে হয় টেনে দিলে ভালো হয়। এখন ওকে আছে? ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোষ প্রাচীরের 3টা লেয়ার, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, এই জায়গাটা, এই যে জায়গাটা তোমরা দেখতেছো, এই যে দুই পাশে একটু গর্তের মতো। ওকে, তাহলে এই গর্তের মতো যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে পিঠ, এটাকে বলা হচ্ছে পিঠ, এটাকে বলা হচ্ছে পিঠ। পিঠ মানে হলো গর্ত, অর্থাৎ পিঠ শব্দের অর্থ হচ্ছে গর্ত। তাহলে পিঠ কয়টা দেখা যাচ্ছে বলো তো ভাই? 2টা না? এই পাশে একটা, ওই পাশে একটা। এই জন্য এটাকে বলে পিঠ জোড়। কি বলে? পিঠ জোড়, অর্থাৎ 2টা পিঠ এখানে থাকে। আর নিচের এই জায়গাটা কেন আমরা আঁকলাম দেখো বলতো, এই এখানেও কিন্তু পিঠ আছে, বাট এই জায়গায় শুধুমাত্র মধ্যপর্দা ছাড়ার কিছুই নাই। তখন এই মধ্যপর্দাটার নাম হয়ে যাবে পিঠ মেমব্রেন। অর্থাৎ পিঠ এলাকাতে যখন শুধুমাত্র মধ্যপর্দা থাকে তখন ওইটাকে বলে পিঠ মেমব্রেন। মনে থাকবে? আচ্ছা, তারপরে কি বলি দেখো, এই জায়গাটাতে এই যে পিঠ মেমব্রেন, এই জায়গায় অতি সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলোকে কি বলে? ছিদ্রগুলোকে বলে হচ্ছে প্লাজমোডেসমাটা। ওকে, এটাকে বলে প্লাজমোডেসমাটা। এই ছিদ্রগুলোর কাজ কি জানো? এই ছিদ্রগুলোর কাজ হলো যে কোষের বাইরের এবং ভিতরের বিভিন্ন বস্তুর আদান প্রদানে তারা হচ্ছে সাহায্য করে। এটাকে বলে প্লাজমোডেসমাটা। মনে রাখবা, মাইন্ড ইট। সৃজনশীলে ক নম্বরে আসতে পারে যে প্লাজমোডেসমাটা কি জিনিস, তাহলে বলবা যে কোষ প্রাচীরের পিঠ মেমব্রেনে অতি সূক্ষ্ম যে ছিদ্রগুলো থাকে তাকে বলে হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে আমরা দেখে নিলাম ছবিতে যে একটা কোষ প্রাচীরের কয়টা লেয়ার এবং তারা কিভাবে থাকে। ঠিক আছে, তাহলে যারা ক্লাসটা করতেছো খাতা কলম নিয়ে বসে যাবা এবং এই নোটগুলো আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেইভাবে নোট করবা, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। কোষ প্রাচীরের কোনো কিছু আজকে আমরা কিন্তু বাদ রাখবো না। তাহলে এই ছবির আলোকে এখন আসো আমরা চলে আসছি মধ্যপর্দা। এখন বর্ণনা হচ্ছে, ঠিক আছে? বর্ণনা মনে রাখবা, মধ্যপর্দাটা এটা হচ্ছে, মধ্যপর্দায় কি থাকে? পেকটিন থাকে। মধ্যপর্দাতে পেকটিন থাকে 30%, অর্থাৎ মধ্যপর্দাটা পেকটিন নামক একটা উপাদান দিয়ে গঠিত এবং তার পরিমাণটাও বলা আছে কত? 30%, মানে মধ্যপর্দার উপাদান। তো মধ্যপর্দা কিভাবে তৈরি হয়? মধ্যপর্দা 2টা জিনিস দিয়ে তৈরি হয়। মধ্যপর্দা 2টা জিনিস দিয়ে তৈরি হয়। একটার নাম হচ্ছে তোমার, মধ্যপর্দার উপাদানগুলো একটু জেনে রাখো সবাই। তোমরা যে পড়ছো না, গোলজি বস্তু থেকে আসা ভেসিকল, ভেসিকলের নাম শুনছো? ভেসিকল। এবং তার সাথে হচ্ছে তোমরা আরেকটা উপাদানের নাম শুনবা, তার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট, এই 2টা জিনিস একসাথে হয়ে মধ্যপর্দার কাঠামোটা তৈরি করে। এবং সেই পরবর্তীতে এই যে পেকটিনটা কিন্তু ভেসিকলের মধ্যেই থাকে। কথা বুঝছো? পেকটিনটা কার মধ্যে থাকে? ভেসিকল। হ্যাঁ, ভেসিকল এর মধ্যেই কিন্তু থাকে।
তাহলে ভেসিকল এবং ফ্র্যাগমোপ্লাস্ট তারা মিলিত হয়ে কি বানায়? মধ্য পর্দা বানায়। কথা কি বুঝতে পারছো? এবং পরীক্ষায় যদি আসে যে রাসায়নিকভাবে মধ্য পর্দাতে কি পাওয়া যায়, বলবা পেকটিন পাওয়া যায়। কত পার্সেন্ট? 30%। আচ্ছা, এরপরে আসো, আমরা মধ্য পর্দার পরে কি পাইছি বলো ভাইয়া? কি পাইছি? প্রাথমিক প্রাচীর, তাই না? প্রাথমিক প্রাচীর। তো প্রাথমিক প্রাচীরে কি কি পাওয়া যায়? প্রাথমিক প্রাচীরে পাওয়া যায় হচ্ছে সেলুলোজ, মনে রাখবা সেলুলোজ পাওয়া যায়। তারপরে প্রাথমিক প্রাচীরে আরেকটা উপাদান পাওয়া যায়, তার নাম হচ্ছে হেমিসেলুলোজ, এটা পাওয়া যায়। ওকে, তারপরে এখানে আরেকটা উপাদান পাওয়া যায়, তার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই তিনটা উপাদান হচ্ছে প্রাথমিক প্রাচীরে কিন্তু পাওয়া যায়, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। ওকে, আচ্ছা, এখন এই তিনটার পার্সেন্টেজগুলো আমরা একটু জেনে আসি। এটা হচ্ছে 40%, হেমিসেলুলোজ হচ্ছে 20%, আর হচ্ছে এটা হলো 10%। এই পার্সেন্টেজগুলো এমসিকিউতে আসতে পারে। ওকে, বলো তো এই তিনটা পার্সেন্টেজের মধ্যে সব থেকে বেশি কোনটা? সব থেকে বেশি কোনটা? সেলুলোজ। এটা কত? 40%। এই জন্য সেলুলোজকে অনেকেই কোষ প্রাচীরের কি বলে? প্রধান গাঠনিক উপাদান। এটাকে আমরা বলতেছি কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। কেন? কারণ এর পরিমাণ হচ্ছে 40%। সেলুলোজ শব্দটাকে একটু ভালো করে মনে রাখো। আচ্ছা, অনেক বইতে প্রাথমিক প্রাচীরের পুরুত্ব বলা আছে 1 থেকে 3 মাইক্রন বা মাইক্রোমিটার। ঠিক আছে, 1 থেকে 3 মাইক্রোমিটার। আচ্ছা, এবার আসো আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। খুব ইম্পর্টেন্ট, সেকেন্ডারি প্রাচীর। আমরা যে তিনটা প্রাচীর দেখে আসলাম, দেখো সেকেন্ডারি প্রাচীরে কি কি থাকে। সেকেন্ডারি প্রাচীরেও মূলত সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে। তারপরে সেখানে থাকে লিগনিন বলে একটা উপাদান থাকে, লিগনিন। আচ্ছা, তারপরে আরেকটা উপাদান থাকে, তার নাম হচ্ছে সুবেরিন। লিগনিন এবং হচ্ছে সুবেরিন, এই উপাদানগুলো কিন্তু পাওয়া যায়। আরেকটা ইনফরমেশন মনে রাখবা, সেকেন্ডারি প্রাচীর এটা কিন্তু অবশ্যই 3 স্তর বিশিষ্ট। এটা 3টা স্তর আছে। আগের ছবিটা আমরা যেটা আঁকলাম সেখানে দেখবা 3টা স্তর কিন্তু আছে। সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব যদি জানতে চাও, এটা বই ভেদে একটু আলাদা আছে, তবে বেশিরভাগ বইতেই বলা আছে 5 থেকে 10 মাইক্রোমিটার বা মাইক্রন। তার মানে সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব আমরা বললাম, তার 3টা স্তর আছে এবং সে কী কী উপাদান দিয়ে গঠিত সেটাও কিন্তু আমরা বলে দিলাম। তাহলে তোমার যদি পরীক্ষায় বলে যে সেল ওয়ালের গঠনগুলো লেখো, তাহলে সেল ওয়ালের গঠন বললে সুন্দর করে ছবি এঁকে এই যে জিনিসগুলা সেটা কিন্তু অ্যাড করে দিবা। একটা কথা তোমাকে একটু আমি বলি, আসো। সেটা কি? ছবিতে তোমাদের একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি, এই জায়গাটা একটু খেয়াল করো, ভেসিকল। এই যে ভেসিকল এবং হচ্ছে, আচ্ছা এটা আমি একটু বাদ দিয়ে দিই, এই যে ভেসিকল এবং হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, এই জিনিসটা একটু আমরা খেয়াল করি, আসো খেয়াল করি। আচ্ছা বলো তো, ভেসিকল এটা কি থেকে আসে? এটা হচ্ছে গোলজি বস্তু থেকে আসে, তাই না? তোমরা জানো যে গোলজি বস্তুর 3টা অংশ থাকে, এটা কিন্তু তোমাদের জানা আছে, একটা হলো সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। তাহলে এটা আসে হচ্ছে গোলজি বস্তু থেকে। আর এই যে ফ্র্যাগমোপ্লাস্ট, এটা মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা মূলত আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট। তোমাদের প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ফ্র্যাগমোপ্লাস্ট, তাই কি না? দেখো ফ্র্যাগমোপ্লাস্ট কি দিয়ে তৈরি তোমরা জানো? এটা মূলত যে মাইক্রো টিউবিউলস, মাইক্রো ফিলামেন্ট, এগুলোর নাম শুনছো না তোমরা? এই উপাদান দিয়ে এটা মূলত গঠিত ফ্র্যাগমোপ্লাস্ট। পরে সেই ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল মিলে তৈরি করে হচ্ছে কি, মধ্যপর্দা। এবং এই মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো জমা হয়ে একটা পর্যায়ে গিয়ে কি তৈরি হয়? সেল ওয়াল বা কোষপ্রাচীর তৈরি হয়। তার মানে সেল ওয়ালের গঠনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। শুরুতেই কিন্তু সেল ওয়াল হয় না, প্রথমে মধ্যপর্দা, তার উপরে অন্যান্য স্ট্রাকচারগুলো যোগ হয়ে তারপরে কিন্তু একটা কম্প্যাক্ট কোষপ্রাচীর কিন্তু তৈরি হয়। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো মনে রাখবো এমসিকিউ এর জন্য প্লাস সিকিউ এর জন্য, রাইট? এখন আসো আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাই। আরেকটু অ্যাডভান্স লেভেল কি জিনিস? আচ্ছা, কিছুক্ষণ আগে তোমরা দেখলা যে হেমিসেলুলোজ, ঠিক আছে, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ আমরা একটা সেকেন্ডারি প্রাথমিক প্রাচীর আমরা দেখলাম যে হেমিসেলুলোজ থাকে। হ্যাঁ, তো হেমিসেলুলোজ অনেকগুলো আছে, যেমন একটা হচ্ছে জাইলান, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম বিভিন্ন নাম আছে, হেমিসেলুলোজের অনেকগুলো ভাগ আছে। তো তোমাদের বইতে একটা ইনফরমেশন আছে এরকম যে হেমিসেলুলোজগুলা ক্রস লিঙ্ক হিসেবে থাকে, ক্রস লিঙ্ক হিসেবে থাকে। হেমিসেলুলোজটা হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে থাকে। এটা দেখবা তোমাদের বইতে তোমরা এক জায়গায় হচ্ছে পাবা যে এটাকে ক্রস লিঙ্ক বলতে আসলে কি বোঝানো হয়। কোষপ্রাচীরে ক্রস লিঙ্ক শব্দটা তোমরা প্রায়ই পাবা। আচ্ছা, আমি একটা খুব সহজভাবে তোমাদেরকে বলি, কেমিস্ট্রির ভাষায়
ধরো এটা একটা পলিমার, পলিমার মানে একটা চেইন স্ট্রাকচার। তারপরে মনে করো এটা আরেকটা, হ্যাঁ মনে করো এটা আরেকটা, এগুলো হচ্ছে পলিমার, বড় চেন কেমিস্ট্রির ভাষায়। এখন এই দুইটা চেন তারা নিজেদের মধ্যে কিভাবে যুক্ত হবে, এই যে নিজেদের মধ্যে তারা যে বন্ড দিয়ে যুক্ত হয়, সেই বন্ডগুলোকে আমরা ক্রস লিঙ্ক বন্ড বলতে পারি। কি বলতে পারি? ক্রস লিঙ্ক বন্ড। এটা এক ধরনের আয়নিক বন্ড বা কোভ্যালেন্ট বন্ডের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে যে ক্রস লিঙ্ক, এটাই হচ্ছে ক্রস লিঙ্ক। অর্থাৎ হেমিসেলুলোজগুলা এই ক্রস লিঙ্ক বন্ড তৈরিতে কিন্তু সাহায্য করে। কথা বুঝছো? এই যে এটা হচ্ছে একটা পলিমার, এটা হচ্ছে একটা পলিমার। মনে করো যখন কোষ প্রাচীর তৈরি হয়, একটা লম্বা বিশাল কোষ প্রাচীর সেটা কিন্তু তৈরি হয়েছে, এখন একটা তন্তু তৈরি হয়েছে, একটা ফাইবার। তাহলে এই ফাইবারগুলোকে আবার বা এই পলিমারগুলোকে আবার যুক্ত করবে কে? এই যে হেমিসেলুলোজ, কারণ সে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে এটা একটা ক্রস লিঙ্ক, এটা একটা ক্রস লিঙ্ক। তাহলে ক্রস লিঙ্ক শব্দের অর্থ কি? ক্রস লিঙ্ক মানে হচ্ছে দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ বন্ড, একটা বন্ধন, আয়নিক বন্ধন বলতে পারো, কোভ্যালেন্ট বন্ধন বলতে পারো। এবং তারা করে কি? কোষ প্রাচীরের যে সেলুলোজের চেন, এই চেনগুলোর মধ্যে সংযোগকারী হিসেবে তারা মূলত কাজ করে। এই শব্দটা কিন্তু তোমরা প্রায়ই পাবা যে কোষ প্রাচীরের হেমিসেলুলোজ ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। অনেকের হয়তো জানা নাই, তোমরা এটা কিন্তু জেনে নাও। কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করলে পরীক্ষায় কেউ তোমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। এখন আসো আমরা চলে যাই কোষ প্রাচীরের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়াই তোমাদেরকে, সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এই জায়গাতে আমরা চলে আসি। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এটা রিটেনে আসতে পারে, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এটা রিটেনে আসার মতো এবং এখান থেকে প্রচুর এমসিকিউ আসলে আল্লাহর ওয়াস্তে আমরা কিন্তু অনেকেই পারি না। আচ্ছা, কোষ প্রাচীরের আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে প্রধান উপাদান বলতে কি বোঝায় বলো তো? কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলো? সেলুলোজ। এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তার মানে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে হোয়াট ইজ সেলুলোজ? সেলুলোজ কি জিনিস? এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এবং এই সূক্ষ্ম গঠনটা তোমাদের রিটেনে যেহেতু আসে, মানে একটা অসংখ্য সেলুলোজ মিলে কিভাবে একটা বড় কোষ প্রাচীর তৈরি হয়, সেই জিনিসটা আমি তোমাদের কাছে দেখাবো। কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, হোয়াট ইজ সেলুলোজ। তোমরা জানো যে সেলুলোজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মানে কি বলো তো? অসংখ্য তোমার হচ্ছে এখানে মনোস্যাকারাইড থাকে, অনেকগুলো মনোস্যাকারাইড মিলে একটা পলিস্যাকারাইড তৈরি হয়। এখন আমি যদি বলি দেখো পলিস্যাকারাইড, তাহলে পলিস্যাকারাইডকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো ভাইয়া? কি পাওয়া যায়? এটা হচ্ছে একটা পলিস্যাকারাইডকে ভাঙলে কি পাওয়া যায়? মনোস্যাকারাইড পাওয়া যায়, তাই তো? অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যায়। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো যে পলি মানে অনেক, মনো মানে হচ্ছে এক। তাহলে সেলুলোজ একটা পলিস্যাকারাইড, এটাকে ভাঙলে আমরা কি পাই? মনোস্যাকারাইড পাই। এবং কি মনোস্যাকারাইড পাই জানো? সেই মনোস্যাকারাইডটার নাম হচ্ছে বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ। তার মানে আমি যদি এটা বলি যে সেলুলোজকে ভাঙলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ পাওয়া যায়, কথাটা ঠিক আছে কিনা বলো? অবশ্যই ঠিক আছে, কারণ সেলুলোজ একটা পলিস্যাকারাইড। এখন তাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? বিটা ডি গ্লুকোজ পাবো। এই জিনিসটা খেয়াল করো, এই যে বিটা ডি গ্লুকোজ। আর সেই শব্দটার সাথে একটু আমরা পরিচিত হই, বিটা ডি গ্লুকোজ। তাহলে সেলুলোজকে তুমি যখন ভাঙবা, সেলুলোজকে তুমি যখন ভাঙবা তখন কি পাবা? অসংখ্য বিটা ডি গ্লুকোজ পাবা। অর্থাৎ সেলুলোজ একটা পলিমার, এটা একটা মনোমার বা মনোস্যাকারাইড, এটা বলতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ বিটা ডি গ্লুকোজ? অর্থাৎ বিটা ডি গ্লুকোজ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আচ্ছা, আমরা দেখো তো এই সংকেতটা সবাই চিনি কিনা, C6H12O6। এটা তো গ্লুকোজের আণবিক সংকেত। এটাকে কি বলে? গ্লুকোজের আণবিক সংকেত বলা হচ্ছে, ঠিক আছে? তো আণবিক সংকেতের পাশাপাশি আমাদের কেমিস্ট্রিতে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে গাঠনিক সংকেত। তো গ্লুকোজের গাঠনিক সংকেতটা একটু সবাই খেয়াল করো। গ্লুকোজের গাঠনিক সংকেতটা সবাই একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। বলো ভাইয়া গ্লুকোজে কার্বন কয়টা? 6টা না? 5টা হয়েছে, আরেকটা লাগবে। এটা হচ্ছে আরেকটা কার্বন, এটা হচ্ছে আরেকটা কার্বন। তাহলে দেখো, তাহলে আমরা কি কি শিখলাম? যে হচ্ছে এইখানে দিলাম, এটা হচ্ছে আরেকটা কার্বন। তাহলে গ্লুকোজে কার্বন সংখ্যা ঠিক আছে, 6টা কার্বন চলে আসছে। এখন এটা যে বিটা ডি গ্লুকোজ আমরা কেমনে বুঝবো? আচ্ছা, মনে রাখবা এখানে কার্বনের নাম্বারিংগুলো করতে হয় অক্সিজেনের কাছাকাছি শুরুর যে কার্বনটা সেখান থেকে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা হলো 6 নম্বর কার্বন। তাহলে এখানে 6টা কার্বন হয়ে গেল। এখন এই যে অক্সিজেন বন্ধনের কাছে যে 1 নম্বর কার্বনটা আছে, এই কার্বনের এই পজিশনটা বলে বিটা হাইড্রক্সিল পজিশন। অর্থাৎ OH মূলকটাকে
আমি দেখো উপরে দিয়ে দিলাম, উপরে পাঠিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কার্বন, এখানে একটা হাইড্রোজেন দিলাম, আমাকে এখন কার্বনের হাতগুলো মিলাইতে হবে। তাহলে OH মূলকটা আমরা যদি উপরে বসাই 1 নম্বর কার্বনে, এখন বাকিগুলো আমরা এইভাবে বসাবো, ওটা উপরে বসাইছে, এখন নিচে দাও। দেখো অক্সিজেন হাইড্রোক্সিল মূলক হাইড্রোজেন দিলাম, আবার এখানে হচ্ছে হাইড্রোজেন দিলাম, এখানে হচ্ছে হাইড্রোক্সিল দিলাম, এখানে নিচে দিয়েছো, এখানে উপরে দাও, আবার এখানে OH নিচে দিলাম, এখানে হচ্ছে এভাবে দিলাম। এভাবে মনে রাখতে পারো যে কোথায় কি বসাবো, ঠিক আছে। আর এইখানে দেখো কার্বনের 3 হাত পূর্ণ হয়েই আছে, সো এখানে যদি আমি একটা জাস্ট হাইড্রোজেন বসায় দেই তাহলে কার্বনের 4 হাত পূর্ণ হলো। এই কার্বনের 3 হাত ফাঁকা আছে, আমি দুইটা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোক্সিল মূলক দিলাম, তাহলে কিন্তু আমার এই যে গ্লুকোজের যে গাঠনিক সংকেত, এই যে দেখো এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত, আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত আমরা কনভার্ট করলাম। এখন এটা হচ্ছে 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনে মনে রাখবা হাইড্রোক্সিল মূলকটা যদি উপরে থাকে তাহলে অবশ্যই এটা হচ্ছে এই যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে আঁকলাম এটাকে বলা হবে বিটা ডি গ্লুকোজ। সেম জিনিসই যদি 1 নম্বর কার্বনে OH মূলকটা নিচে চলে আসতো তাহলে সেটা কি হয়ে যেত? আলফা ডি গ্লুকোজ। কথা বুঝছো? আসলে এটা এইখানকার পড়া না, এটা হচ্ছে সেল কেমিস্ট্রি চ্যাপ্টারের একটা পড়াশোনা। বাট তোমার যদি সেলুলোজ সম্পর্কে বিটা ডি গ্লুকোজ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে সেল ওয়ালের কিছু জিনিস তুমি বুঝবা না। আমি আরেকবার বলে আসি, বলো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি পড়াইছি? সেলুলোজ। সেলুলোজ একটা কি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে ভাঙলে কি পাবা? মনোস্যাকারাইড। তার নাম কি? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের ছবি হচ্ছে যেটা। বিটা ডি গ্লুকোজ চিনবা কিভাবে? 1 নম্বর কার্বনে OH মূলকটা উপরে থাকবে, আর বাদ বাকিগুলো এখানে নিচে, এখানে দেখো উপরে, এখানে নিচে, এভাবে সাজানো থাকবে। শুধুমাত্র এটাই 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন OH মূলকটা বিটা হাইড্রোক্সিল পজিশনে দিলেই সেটা হয়ে যায় বিটা পজিশন। এটা কেমিস্ট্রির ভাষায়। এটা যদি নিচে চলে আসে সেটা হয়ে যাবে আলফা ডি গ্লুকোজ। জাস্ট এইটা নিচে, হাইড্রোজেনটা উপরে চলে গেলে আর বাদ বাকিগুলো সেম থাকবে, তখন সেটা হয়ে যাবে কি? আলফা ডি গ্লুকোজ। তবে এটা এখানকার আলোচনা না, আমরা সেল কেমিস্ট্রি চ্যাপ্টারে আলফা বিটা ডি গ্লুকোজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। জাস্ট এখন বোঝানোর চেষ্টা করলাম যে সেলুলোজ যে বিটা ডি গ্লুকোজ দিয়ে গঠিত সেটা দেখতে কেমন, এটা বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম। এখন আমরা শুরু করব কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। যেহেতু তোমরা এটা তুলে নিছো, আমি এটা একটু ডান পাশে সরিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ওটা যেহেতু ওরা তুলে নিছে অসুবিধা নাই। আচ্ছা, এখন সেল ওয়াল এর সূক্ষ্ম গঠনটা ভালো করে দেখো, ভালো করে বুঝো। একটা জিনিস তোমরা মনে রাখবা, হ্যাঁ, অসংখ্য সেলুলোজ, অসংখ্য সেলুলোজ। অসংখ্য বলতে কতগুলা জানো? 1 থেকে 3000, 1 থেকে 3000, 1 থেকে কত বলো? 3000, 1 থেকে 3000, 1 থেকে 3000 সেলুলোজ এরা একসাথে যুক্ত হয় একটা বিশেষ বন্ধন দিয়ে। সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। হ্যাঁ, সেই বন্ধনটার নাম কি বলো? আবার বলো, কি বলো? গ্লাইকোসাইডিক বন্ধন। আমি একটা এখান দিয়ে একটা দাগ দিয়ে দিই, তাহলে ওরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? 1 থেকে 3000, 1 থেকে 3000 সেলুলোজ একসাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে সেলুলোজ চেইন। মনে রাখবা কি গঠন হলো? সেলুলোজ চেইন। অর্থাৎ সেলুলোজ চেইন 1 থেকে 3000, 1 থেকে 3000 সেলুলোজ মিলে গঠিত হলো সেলুলোজ চেইন। এখন এই যে সেলুলোজ চেইনটা তৈরি হলো, এখন এই যে সেলুলোজ চেইন, এবার 100টি সেলুলোজ চেইন মিলে কি হবে জানো? মাইসেলি। মাইসেলি মনে রাখবা, 100 চেইন মিলে হলো মাইসেলি। এই মাইসেলিকে কি বলে জানো? এটাকে বলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি। এরপরে কি হলো? এরপরে দেখো, এরপরে 20টা মাইসেলি, 20টা মাইসেলি, এরপরে হচ্ছে 20টি মাইসেলি। 20টি মাইসেলি মিলে কি হবে জানো? 20টা মাইসেলি মিলে হবে মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল। বুঝো, ভালো করে বুঝো। 20টা, এরপরে 20টা মানে 20টা মাইসেলি মিলে হলো একটা মাইক্রোফাইব্রিল। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে 250টি মাইক্রোফাইব্রিল মিলে কি গঠন করবে জানো? ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল, এই ফাইব্রিল কথাটা কিন্তু ফাইবার থেকে আসছে। ওকে, ফাইব্রিল কথাটা কি থেকে আসছে? ফাইব্রিল কথাটা ফাইবার থেকে আসছে। ভালো করে বুঝো, ফাইব্রিল কথাটা কি থেকে আসছে? ফাইব্রিল কথাটা ফাইবার থেকে আসছে। ফাইবার মানে কি? ফাইবার মানে তন্তু, তাই কি না? আমরা জানি তো ফাইবার মানে কি? তন্তু। আচ্ছা, ফাইবার মানে হচ্ছে তন্তু। এখন দেখো, এই যে 250টা মাইক্রোফাইব্রিল মিলে হলো ম্যাক্রোফাইব্রিল। এবার অসংখ্য ম্যাক্রোফাইব্রিল এরা মিলে কি গঠন করবে জানো? এরা অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে একটা তন্তু গঠন করবে। তন্তু গঠন করবে, অসংখ্য তন্তু গঠন হবে। তন্তু বা ফাইবার, তন্তু বা ফাইবার গঠিত হবে। এইবার দেখো, এই যে অনেকগুলা তন্তু বা ফাইবার মিলে
অনেকগুলো তন্তু বা ফাইবার যেটা তৈরি করলাম আমরা, এখন এই ফাইবার বা তন্তুগুলা মিলে সেখান থেকে হবে একটা সেল ওয়াল বা কোষ প্রাচীর। দেখছো, এইভাবে কিন্তু একটা কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে বলো তো, সেল ওয়াল বা কোষ প্রাচীরের মূল যে মূল উপাদানটা কি ছিল? সেলুলোজ। কোষ প্রাচীরের মূল উপাদান কি ছিল? সেলুলোজ। আমি এই পাশে দাঁড়িয়ে আরেকবার বলি, দেখো 1 থেকে 3000 সেলুলোজ মিলে কি হলো? সেলুলোজ চেইন। 100 সেলুলোজ চেইন মিলে কি হলো? মাইসেলি। তারপরে 20টা মাইসেলি মিলে কি হলো? মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে কি হলো? ম্যাক্রোফাইব্রিল। অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে কি হলো? তন্তু। অনেকগুলো তন্তু মিলে কি হয়ে গেল? কোষ প্রাচীর। তাহলে এইভাবে সেলুলোজ থেকে আলটিমেটলি আমরা কি পাবো? একটা কোষ প্রাচীর পাবো। এটা কিন্তু তোমাদের রিটেনে আসবে। তাহলে রিটেনে আসলে তোমরা এইভাবে ব্যাখ্যা করবা যে কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, সেলুলোজ আবার বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি, বিটা ডি গ্লুকোজ দেখতে কিরকম সেটা একটা ব্যাখ্যা দিবা, তারপরে বলবা এইভাবে একটা ফ্লো চার্ট আকারে কোষ প্রাচীর তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে কোষ প্রাচীরটা আমরা তৈরি করলাম, কোষ প্রাচীরটা যে আমরা তৈরি করলাম, এই জায়গায় আমি তোমাদের আরেকটা বিষয় সম্পর্কে একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে যে কোষ প্রাচীর কিন্তু সেলুলোজের বিশাল একটা চেইন, অর্থাৎ সেলুলোজ বিশাল লম্বা চেইন আকারে এটা কিন্তু মূলত তৈরি হয়। ওকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, ভালো করে খেয়াল করো, এখানে যদি কারোর বুঝতে প্রবলেম হয়, হ্যাঁ, যারা একদম নতুন আছো, অর্থাৎ যারা 27 ব্যাচের আছো, তাদের হয়তো মনে হবে যে এই জিনিসটা আসলে কিভাবে আসলো। তুমি দেখো, এখানে হাইড্রোজেন তুমি এই চক্রে 12টাই পাবা, অক্সিজেন 6টাই পাবা, কার্বনও 6টাই পাবা, গুনলে দেখবে 6টা করে আছে। মানে তোমরা এটা মনে রাখবা, এটা হলো আণবিক সংকেত, এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। আর এটা হচ্ছে এই যে আমরা যেটা দেখাইলাম, এটা হচ্ছে গাঠনিক সংকেত। তোমরা নিশ্চয়ই এতটুকু তো তোমাদের আইডিয়া আছে, তাই না? তোমরা 9-10 কেমিস্ট্রিতে পড়ছো গাঠনিক সংকেত, আণবিক সংকেত। মানে বিটা ডি গ্লুকোজ, ডি মানে ডেক্সট্রোজ, আর এই হাইড্রক্সিল মূলকটা বিটা পজিশনে আছে। কেমিস্ট্রির ভাষায় এই চক্রটাকে আমরা বলি পাইরানোজ কাঠামো। কি কাঠামো? পাইরানোজ কাঠামো। দেখো, আমি আরেকটু বিস্তারিত পড়াই। পাইরানোজ কাঠামো, এই যে পাইরানোজ কাঠামো, যে ছবিটা তোমরা দেখতেছো, এই যেটাকে বলা হচ্ছে পাইরানোজ কাঠামো। তাহলে এই যে পাইরানোজ কাঠামোতে 1 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক যদি বিটা পজিশনে থাকে, তাহলে সেখান থেকে যৌগের নাম হবে বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, যদি তোমার বিটা পজিশন মনে না থাকে, তুমি মনে রাখবা যদি হাইড্রক্সিল মূলক উপরে থাকে তাহলে এটার নাম হবে বিটা ডি গ্লুকোজ, আর নিচে আসলে হয়ে যায় তো আলফা ডি গ্লুকোজ। আমরা এই জিনিসটা আবারও সেল কেমিস্ট্রি চ্যাপ্টারে ডিটেলে তোমাদেরকে পড়াবো। ওকে, তারপরে আমরা একটা ফ্লো চার্ট দেখাইলাম যে অসংখ্য সেলুলোজ মিলে হলো সেলুলোজ চেইন 1 থেকে 3000, তারপর 100 চেইন মিলে হলো মাইসেলি, 20টা মাইসেলি মিলে হলো মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল মিলে হলো ম্যাক্রোফাইব্রিল, অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে হলো ফাইবার, সেখান থেকে কোষ প্রাচীর। দেখো, আমি এই জিনিসটা 2বার বললাম, তারপরেও যদি কারো বুঝতে প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আমি রিপ্লাই দিব। আশা করি বুঝতে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তাহলে আমরা কি পড়লাম ভাইয়া? আমরা পড়লাম হচ্ছে কোষ প্রাচীর। এখন কোষ প্রাচীরের তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা কি? তোমরা অবশ্যই সবাই বাসায় বই খুলে একটা জিনিস নিজেরা একটু দেখবা, সেটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এটা হচ্ছে হোমওয়ার্ক দিলাম, কোষ প্রাচীরের কাজ। দেখবা আবুল হাসান স্যারের বইতে প্রায় 12 থেকে 15টা পয়েন্ট দিয়ে খুব সুন্দর করে এটা দেওয়া আছে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কটা কি? কোষ প্রাচীরের কাজ। তো যারা আমাদের সাথে এই ক্লাসগুলো দেখছো এবং আছো, এই চ্যানেলের সাথে থাকো, আমরা কোষ চ্যাপ্টারের সবগুলো টপিকের উপরে একটা প্লেলিস্ট আপলোড দিব ইনশাল্লাহ। তো আজকে আর বেশি কথা বলবো না, তোমরা এর আগের ক্লাসগুলো যারা করো নাই ঝটপট ক্লাসগুলো করে নাও এবং আমাদের সাথে থাকো, তাহলে তোমরা কোষের পুরো চ্যাপ্টারটাই কিন্তু পেয়ে যাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।